তো তোদের 2 মাসের মধ্যে 3rd সেমিস্টারের বাংলাও শেষ, মানে সাহিত্য চর্চা, আর ইংরেজিও কিন্তু শেষ। ফুল দমে প্র্যাকটিস হবে এবং এই প্র্যাকটিসের পাশাপাশি 4th সেমিস্টারের কথাও মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? কেননা 4th সেমিস্টারের সিলেবাসে ইংলিশে রয়েছে এসে রাইটিং। এখন প্রশ্ন হচ্ছে এই এসে রাইটিং জিনিসটা কি, সেটা জানার জন্য আমাদেরকে একটু জানতে হবে প্যারাগ্রাফ এবং এসে রাইটিং এর ডিফারেন্স। তোদেরকে 2nd সেমিস্টারে বাংলা এবং ইংলিশ ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, একটা উত্তর পড়ে 2-3টা কোশ্চেন কিরকম আসতে পারে সেটার উপর ধারণা দিয়েছিলাম। ঠিক একই রকম ভাবে তোরা 2nd সেমিস্টারে কিছু তো প্যারাগ্রাফ পড়েছিস, সেই প্যারাগ্রাফগুলো একটু মডিফাই করে এসে রাইটিংটা লিখতে হবে, সেই ট্রিক্সটা জানতে হবে। ওই ডেসক্রিপটিভ টাইপের অ্যান্সারের মতন বাংলা এবং ইংরেজিতে পড়েছিলি, তাই তো? ডেসক্রিপটিভ টাইপের উত্তরগুলো একদম এরকম ভাবে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। এবার ব্যাপারটা আমরা জেনে নিই ডিফারেন্সটা কি। প্যারাগ্রাফ মানেটা কি? প্যারাগ্রাফ মানে হচ্ছে বোঝায় যে অনুচ্ছেদ রচনা, ঠিক আছে? অনুচ্ছেদ রচনা, সেই অনুচ্ছেদ রচনাতে একটাই প্যারা থাকবে এবং আমি 15-20 হার্ডলি হচ্ছে 25টা লাইনের মধ্যে আমি সেই প্যারাগ্রাফটা কমপ্লিট করতাম, ঠিক আছে? 15 আমি খুবই কম বললাম, যারা একদমই পারতো না 15টা লাইনের মধ্যে কমপ্লিট করতো। এবার এসে রাইটিংটা হচ্ছে কি বোঝায়? প্রবন্ধ রচনা বোঝায়। এসে রাইটিংটা হচ্ছে প্রবন্ধ রচনা বোঝায়। এবার আমরা কিন্তু বাংলাতে প্রবন্ধ রচনা করেছি, সেখানে কি করেছি? সেখানে বিভিন্ন ধরনের প্যারা ছিল, বিভিন্ন ধরনের পয়েন্টস ছিল। যেমন হচ্ছে একটা নদীর আত্মকথা। নদীর আত্মকথাটা কিভাবে শুরু করেছিলাম? যে একটা ভূমিকা দিয়েছিলাম, মাঝখানে 2-3টা পয়েন্ট দিয়েছিলাম, প্যারা করে লিখেছিলাম, লাস্টে উপসংহার দিয়ে শেষ করেছিলাম। ইংলিশে এসে রাইটিংটা সেই প্রবন্ধ রচনার মতনই ব্যাপারটা। এখন প্রশ্ন হচ্ছে আমি ওই প্যারাগ্রাফ থেকে কিভাবে প্রবন্ধ রচনাটা লিখব? খুব সহজ। এসে রাইটিং লেখার ক্ষেত্রে একইভাবে ইন্ট্রোডাকশন দিতে হয়। ইন্ট্রোডাকশনটা আমরা ফার্স্টে 3-4 লাইনে কমপ্লিট করব, তারপরে আরেকটা প্যারাগ্রাফ হবে, সেই প্যারার মধ্যে কি লিখব? সেই প্যারার মধ্যে লিখতে পারি ওই টপিক সম্পর্কে, কি উদ্দেশ্য বা কি কার্যক্রম ইত্যাদি বিবরণ, এবং সবশেষে লাস্টে একটা প্যারা করে কনক্লুশন দিব। কনক্লুশন মিন্স উপসংহার বোঝায়। সেখানে আরো 2-3টা লাইনে বা 3-4টা লাইনে আমি কিন্তু সম্পূর্ণ এসে রাইটিংটা কমপ্লিট করতে পারি। তার মানে টোটাল কটা প্যারা হলো? আপাতত 3টা প্যারা হলো, কিন্তু 3টা প্যারার মধ্যে সীমাবদ্ধ না থেকে 4-5টা প্যারাও কিন্তু হতে পারে। কিভাবে হতে পারে? দেখ, তোদের নোটস প্রোভাইড করেছি ওমেন এডুকেশন। এবার এই ওমেন এডুকেশনটা শেখার পর যদি 2nd সেমিস্টারের কোনো এক ভাই বোন এসে যদি বলে, দাদা বা দিদি আমাকে এই ওমেন এডুকেশন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখে দিত, তখন কি বলবি? এ মা, স্যার ওই এসে রাইটিং করিয়েছে, আমি ওই প্যারাগ্রাফ লিখতে পারবো না। না, এরকমটা নয়। সেখানে কি লিখতে হবে? সেখানে টানা লিখতে হবে। প্যারাগ্রাফ যেহেতু, তাই টানা লিখতে হবে। আর এসে রাইটিং কি? প্যারা করে লিখতে হবে। কিভাবে প্যারা? দেখ, ফার্স্টে বলেছে যে ওমেন এডুকেশন মানে নারী শিক্ষা। ফার্স্ট প্যারাতে কি দিয়েছি? ইন্ট্রোডাকশন দিয়েছি। কি লেখা আছে? এডুকেশন ইজ এ বেসিক রাইট ফর এভরিওয়ান ইনক্লুডিং ওমেন। এডুকেশনটা কি? এডুকেশন হচ্ছে একটা মৌলিক অধিকার। বেসিক রাইট মানে হচ্ছে মৌলিক অধিকার বোঝায়। এই মৌলিক অধিকারটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, এমনকি মহিলাদের মধ্যেও সীমাবদ্ধ রয়েছে এই ব্যাপারটা। ইট প্লেইজ, এটা ভূমিকা পালন করে, এ ভাইটাল রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ নেশন। তাহলে এটা কি ভূমিকা পালন করে? এটা একটা নেশন, একটা জাতির ডেভেলপমেন্ট, একটা উন্নতির ভূমিকা পালন করে। অ্যান এডুকেটেড ওম্যান ক্যান কন্ট্রিবিউটেড নট অনলি টু হার ফ্যামিলি বাট অলসো হার সোসাইটি। কন্ট্রিবিউটেড মানে কি? অবদান রাখা। তাহলে একটা বা একজন শিক্ষিত নারী শুধুমাত্র যে তার ফ্যামিলির প্রতি অবদান রাখে এমনটা নয়, গোটা সোসাইটি, গোটা সমাজের প্রতি একটা বিশেষ অবদান রাখে। বোঝা গেছে? কোনো কঠিন আছে এতদূর? নেক্সট, হোয়েন
উইমেন আর এডুকেটেড, যখন মহিলারা এডুকেটেড হয়ে যায় অর্থাৎ শিক্ষিত হয়, দে গেইন নলেজ, তারা নিজের জ্ঞানটাকে বাড়ায়, কনফিডেন্স লেভেলটাকে বাড়ায়, অ্যান্ড স্কিলস টু ইমপ্রুভ দেয়ার লাইফস অ্যান্ড হেল্প আদার্স। সেই স্কিলটা ইমপ্রুভ করার পর তাদের জীবনযাপন এবং অন্যান্যদের যে সাহায্যটা সেটা কি হয়, তারা প্রসারিত করতে পারে। তাহলে এখানে ইন্ট্রোডাকশন হয়ে গেল 3-4টা লাইনে, কোনো কঠিন নেই। নেক্সট একটা প্যারা করেছি, সেই প্যারাতে কি লিখেছি, ইন দ্য পাস্ট, পূর্বে, পিপল থট দ্যাট, মানুষজনেরা ভাবতো যে গার্লস ডিড নট নিড এডুকেশন, তাহলে মহিলাদের বা বালিকাদের বা ছোট ছোট বাচ্চাদের কোনো শিক্ষার অধিকার নেই এক্ষেত্রে। দে বিলিভড দ্যাট, তারা বিশ্বাস করতো যে এ ওমেন্স ডিউটি ওয়াজ অনলি টু ডু হাউস হোল্ড অ্যাক্টিভিটিস অ্যান্ড লুক আফটার চিলড্রেন। তারা মনে করতো কি, তারা মনে করতো যে একমাত্র মহিলাদের কর্তব্যই হলো হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, গৃহস্থলীর কর্মকাণ্ডগুলো সামলানো এবং তাদের বাচ্চা কাচ্চা দেখাশোনা করা। লুক আফটার মানে দেখাশোনা করা। তাহলে আমরা সেকেন্ড প্যারাতে আমি কি লিখতে যাচ্ছি, কি বোঝাতে যাচ্ছি, পূর্বের যে ইতিহাসের যে ঘটনাটা সেটা। ওকে, নেক্সট একটা প্যারা করে আমি লিখছি যে বাট নাও, এখন বর্তমান পরিস্থিতির কথা লিখছি। কেননা বাংলাতে যদি আমি লিখতাম কি করতাম, ভূমিকা লিখতাম, তারপর অতীতের ঘটনা লিখতাম, তারপর কি পয়েন্ট করতাম, বর্তমান ঘটনা লিখতাম এক্ষেত্রে। তো এখানে কোনো পয়েন্টের কোনো বালাই নেই, শুধুমাত্র কি করতে হবে, প্যারা করে করে লিখতে হবে। তাহলে এখন বর্তমান পরিস্থিতিতে আসি, বলছে বাট নাও টাইম হ্যাজ চেঞ্জ, কিন্তু বর্তমানে সময়টা পরিবর্তিত হয়েছে। পিপল হ্যাভ রিয়ালাইজ দ্যাট উইদাউট এডুকেটিং দেম, তাহলে পিপল অর্থাৎ মানুষজনেরা কি হয়েছে, এখন বুঝতে পেরেছে যে তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে। এনি কান্ট্রি ক্যান নট মুভ ফরওয়ার্ড, নইলে কোনো দেশ কি হতে পারে না, ফরওয়ার্ড হতে পারে না, অর্থাৎ এগিয়ে চলতে পারে না। অ্যান এডুকেটেড ওম্যান ফাইন্ডস এ জব অ্যান্ড বিকাম ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে একজন শিক্ষিত নারী কি করে, জব খোঁজে, কাজকর্ম খোঁজে এবং পরিবর্তিত হয়, কিসে পরিবর্তিত হয়, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্টে পরিবর্তিত হয়, মানে একদম স্বাধীনভাবে সে ইনকাম করতে পারবে এইগুলোতে, ফিনান্সিয়ালি। দে ক্যান রান, তারা চালাতে পারে হার ফ্যামিলি প্রপারলি, এবং তাদের পরিবারকে যথেষ্টভাবে হচ্ছে চালাতে পারে। টেক কেয়ার অফ হার চিলড্রেন, এবং তার বাচ্চা কাচ্চাদের বেশ যত্নার্থী করতে পারে সেই সময়ে। বাট সাম এরিয়াস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে বেশ কিছু জায়গা রয়েছে, স্কুলস আর ফার অ্যাওয়ে, স্কুলগুলো দূরে দূরে, অর ফ্যামিলিজ মে নট গিভ মানি টু পে ফর স্কুল, এবং স্কুলে যে বেতন দিবে সেটাও তারা করে না। সো দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন মেনি স্টেপস, তাই সরকার থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে টু ইমপ্রুভ ফিমেল এডুকেশন, নারী শিক্ষার উন্নতিতে। গার্লস নাও গেট ফ্রি এডুকেশন অ্যান্ড স্কলারশিপস আপ টু ডিগ্রি লেভেল, তাই মেয়েদের এখন বর্তমানে কি করা হচ্ছে, ফ্রি এডুকেশন অর্থাৎ বিনামূল্যে শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে, বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করা হচ্ছে, যেটা তাদের ডিগ্রি লেভেল অবধি কার্যকর করার ভাবনা চিন্তা করা হচ্ছে। তাহলে এখানে শেষ। ওকে, এবার লাস্ট, বাংলা হলে কি লিখতাম, উপসংহার লিখতাম, ইংলিশে উপসংহার কোনো পয়েন্টস না করে এইভাবে লিখবো। কিভাবে লিখবো, ইন কনক্লুশন, অর্থাৎ পরিশেষে বলা যায় যে এডুকেশন ফর উইমেন ইজ নট জাস্ট এ রাইট, তাহলে নারী শিক্ষাটা কোনো একটা অধিকার শুধুমাত্র নয়, এমনটা নয়, যে ইট ইজ এ স্টেপ টুয়ার্ডস এ ব্রাইটার ফিউচার, এবং এটা তাদের ভবিষ্যৎটাকে আরো উজ্জ্বল করে তোলে। অলদো, যদিও বা মেনি গার্লস ড্রপ আউট বিকজ অফ পভার্টি, যদিও বা অনেক মেয়েরা রয়েছে যারা কি করে, যারা হচ্ছে ড্রপ আউট অর্থাৎ স্কুল ছুট হয়ে পড়ে, বিকজ অফ কি কারণে, পভার্টি তাদের দারিদ্রতার কারণে, আর্লি ম্যারেজ তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় এই কারণে, ল্যাক অফ অ্যাওয়ারনেস ইন রুরাল এরিয়াস, ঠিক আছে, রুরাল এরিয়া মানে কি,
গ্রাম্য এরিয়াতে তাদের যে অসচেতনতার যে অভাব দেখা দেয় সেইগুলোর কারণে। টু সলভ দিস, এইগুলো যদি সলভ করতে পারা যায়, উই নিড প্রপার প্ল্যানিং। কিভাবে সলভ করা যাবে? উই নিড প্রপার প্ল্যানিং, আমাদের সঠিক পরিকল্পনা মারফত। অ্যাওয়ারনেসেস ক্যাম্পেইনস, সচেতনতা শিবির গঠনের মাধ্যমে, অ্যান্ড স্ট্রং সোশ্যাল সাপোর্ট, একটা স্ট্রং সোশ্যাল সাপোর্ট দরকার, অর্থাৎ ওই লিডারদের একটা সাপোর্ট বা সরকারি একটা সহায়তা, এনজিও গঠন, এইগুলো, ঠিক আছে, স্ট্রং সোশ্যাল সাপোর্ট। সো তাই উই মাস্ট এনশিওর এডুকেশন ফর এভরি গার্ল চাইল্ড টু বিল্ড এ বেটার ফিউচার। তাই আমাদের উচিত কি? সুনিশ্চিত করতে হবে নারী শিক্ষাকে, যাতে তাদের ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হয়ে যায়। তাহলে আশা করি এসে রাইটিং বোঝাতে পারলাম। এসে রাইটিং এভাবে প্যারা করে লিখতে হবে, আর প্যারাগ্রাফ যদি হতো তাহলে কি করতাম? টানা লিখে ফেলতাম। তাহলে এক ঢিলে দুটো পাখি মারা, যেটাই বারবার তোদেরকে সেকেন্ড সেমিস্টার থেকে বাংলা এবং ইংরেজিতে এই শিক্ষাটাই দেওয়া হয়। অ্যান্সার এমনভাবে লিখিয়ে দেওয়া হয় যাতে 2-3টা প্রশ্ন যেমনই আসুক না কেন অ্যাটেন্ড করতে পারিস। ক্লিয়ার?